তুমিও ভালোবাসবে। পর্ব ১। ফুলশয্যার রাতে ঘরের সব লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি গা ভর্তি গয়না, ভারী লেহেঙ্গা পরে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎই পুরুষালী চিৎকারে আমি কেঁপে উঠলাম। এই বিয়ে আমি মানি না, তাই আপনাকেও স্ত্রীর মর্যাদা আমি দেব না, বুঝেছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে আসেন, তাহলে ঠিক এই ঘরের মতোই আপনার জীবনটা তছনছ করে দেব আমি। কথাগুলো বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি, আমার স্বামী। ওহ না, তিনি তো আমায় স্ত্রী হিসেবে মানেন না, কিন্তু তাই জন্যে কি আমিও তাকে স্বামী হিসেবে মানব না? না, এমনটা করতে পারবো না আমি। বিয়ে যখন হয়েছে, তখন যেমনই হোক আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আদিত্য ব্যানার্জি। সবচেয়ে বেশি বিরক্তির কারণ আমার জীবনে এই নামটা। আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি এই মানুষটাকে আমায় বিয়ে করতে হবে, সারা জীবন কাটাতে হবে। আমি মৌমিতা চৌধুরী। ওহ সরি, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার নাম মৌমিতা ব্যানার্জি। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজের গয়নাগুলো খুলে রাখছি। উনি যে সেই বেড়ালেন, এখনও আসেননি। অন্যমনস্ক হয়ে কাঁচের চুড়িগুলো খুলছিলাম বলে হাত ফসকে কাঁচের চুড়িগুলো পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চুড়িগুলোর দিকে তাকিয়ে ভাবছি, ঠিক এইভাবে আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলোও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আজ। কথাটা ভাবতেই এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। ড্রেসিং টেবিলটা আমার। মিস চৌধুরী, আপনি ওখান থেকে সরে গেলে খুব ভালো হয়। আমি আয়নায় তাকিয়ে দেখলাম উনি আমার পিছনেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। আমি উঠে দাঁড়িয়ে চুড়িগুলো তুলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি যেমন এই বিয়েতে রাজি ছিলেন না, তেমন আমিও রাজি ছিলাম না। অযথা আমার ওপর এভাবে চোটপাট করে লাভ হবে না। বিয়েটা যখন হয়েই গেছে, তা অস্বীকার করে কি কোনো লাভ আছে? উনি আমার হাতের কবজি শক্ত করে চেপে ধরলেন, আর তার ফলে চুড়িগুলো ভেঙে যেতে লাগলো। আমার হাতে ফুটে গেল কয়েকটা চুড়ির অংশ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, ব্যথা সহ্য করে। এখনো পর্যন্ত ওনার মুখের দিকে আমি তাকাইনি। এত সাহস ভালো না। আমার সামনে সাহস দেখানোর চেষ্টা করবেন না মিস চৌধুরী। তাই জন্যই আপনাকে মিস বলে সম্বোধন করছি। এই বিয়েটা আমি কোনোদিন মানব না, যেখানে আমার কোনো পছন্দ ছিল না। খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যাব, তখন থাকবেন আপনি আপনার ঘর সংসার নিয়ে। উনি আমার হাত ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলেন। আমার হাত বেয়ে টুপটুপ করে রক্ত পড়ছে, তা চোখ দিয়ে জল পড়ার জন্যেই আমার। যখন বিয়ে হয়েছিল তখনই বুঝেছিলাম আমার জীবনটা শেষ। উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওয়ার্ড্রপ থেকে ড্রেস নিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়লেন। আমি এখনও স্থির হয়ে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি। এই সব ন্যাকামি না করলে চলছে না আপনার? রাত বিরেতে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ুন। ওনার দিকে ফিরে দেখলাম উনি পাশ ফিরে শুয়ে পড়লেন। কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চোখ মুখের সাথে হাতটা ধুয়ে নিলাম। রক্তক্ষরণের পরিমাণটা বেশি, কারণ যে জায়গায় উনি চেপে ধরেছিলেন সেই জায়গায় হাতের শিরা ছিল। আমি ঘরে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম একটা সোফা রাখা, সেখানেই গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, আমার শত্রুরও জানো এহেন ফুলশয্যার রাত না হয়। সবার এই রাত নিয়ে কত স্বপ্ন থাকে, সেখানে আমার কি করে পারলো আমার বাবা মা এভাবে হুট করে আমার বিয়ে ঠিক করে দিতে? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করল না। যাকগে, যা করেছে তা হয়তো ভালোর জন্যেই করেছে। শুনেছি বাবা মা কখনো সন্তানের খারাপের জন্য কিছু করে না। এই কথাটা সত্যি না মিথ্যে তা তো সময় বলবে। সকালে ঘুম ভাঙতেই উঠে বসলাম। ঘরটায় ভালোভাবে চোখ বুলিয়ে দেখলাম বিছানা পরিপাটি করে গুছানো, অর্থাৎ উনি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে গেছেন। আমি উঠে দাঁড়াতেই আমার হাতে কাঁটা জায়গায় ছোট্ট একটা ব্যান্ডেজ চোখে পড়ল। এটা আমার হাতে কি করে এলো? আমি তো রাতে এমনি শুয়ে পড়েছিলাম। তাহলে কি উনি? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর পেলাম, হ্যাঁ, উনি ছাড়া আর কেই বা ছিল এই ঘরে? দরজা তো বন্ধ ভিতর থেকে, তাই কেউ আসতেও পারবে না। মানুষটা যে কেমন তা বুঝতে একটু সময় লাগবে আমার, কিন্তু উনি তো আমায় সেই সময়টুকুও দেবেন না। আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে নিয়ে নিচে নেমে গেলাম। দেখি শাশুড়ি মাকেও কোনোভাবে সাহায্য করতে পারি কি না। শাশুড়ি মাকে উদাসীন হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি একটু অবাক হলাম। মা, আপনি এভাবে এখানে বসে আছেন যে? কোনো সমস্যা হয়েছে? শাশুড়ি মা আমার দিকে করুণভাবে তাকালেন। আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে বললেন, আমায় ক্ষমা করে দাও বৌমা। আমি ভাবিনি আমরা তোমার জীবনটা এভাবে নষ্ট করে দেব। আমি কিছু বুঝলাম না মা, কি হয়েছে একটু খুলে বলবেন? আদি চলে গেছে আজ সকালে নিজের ইউনিভার্সিটিতে। ও ওখানেই হস্টেলে থেকে পড়াশোনা কমপ্লিট করবে। শ্বশুরমশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম গতরাতে উনি যা বলেছিলেন তাই করেছেন। চলে গেছেন অনেক দূরে। নিজের ওপর আজ বড্ড বেশি করুণা হচ্ছে আমার। এত সুন্দর ভাগ্য করে জন্মেছি আমি।
ভাবতেই অবাক লাগে আমার। আমরা ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিলে হয়তো আদি শুধরে যাবে, কিন্তু না, ও আমাদের কোনো কথা না শুনে রাগ দেখিয়ে চলে গেল। এতে আপনাদের কোনো দোষ নেই, সবই আমার ভাগ্যের দোষ। কথাটা বলে উঠে রান্নাঘরে চলে এলাম। বাবা মার জন্যে চা বানিয়ে নিয়ে ওনাদের সামনে রাখলাম। বৌমা, তোমার না ইচ্ছে ছিল ইংরেজি অনার্স করার? সেটা তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? আমি তোমায় যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব। কী বা করবে তুমি একা ঘরে থেকে? এর থেকে নিজের স্বপ্ন পূরণ করো। বাবার কথা শুনে জানো আমি আকাশের চাঁদ হাতে পেলাম, শত কষ্টের মাঝেও এক চিলটে সুখ খুঁজে পেলাম। এবার আমি আমার স্বপ্নকে আঁকড়ে ধরেই বেঁচে থাকব। সব মেয়ে কি আর স্বামীর সোহাগ সমর্থন পাশে পায়? আমিও না হয় নিজেকে সেই সব মেয়েদের দলেই মেনে নিলাম। বাবা, আমি যাদবপুরে থেকেই পড়াশোনা করতে চাই। সে কি? কেন? এখান থেকে মানে কলকাতা থেকে তো যাদবপুর বেশি দূর নয়, ট্রেনে গেলে বেশি সময় লাগবে না। না, আসলে আমি ইউনিভার্সিটির কাছাকাছি থেকেই পড়তে চাই। আপনি প্লিজ ওখানে একটা হস্টেলের ব্যবস্থা করে দিন। আমার কথা শোনার পর শাশুড়ি মা ইশারা করতেই উনি রাজি হয়ে গেলেন। মা হয়তো বুঝতে পেরেছেন আমি কেন ওখানে থেকে পড়াশোনা করতে চাইছি। আসলে এই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না। আমি দূরে যেতে চাই ওনার থেকে, উনি সম্পর্কিত সব কিছু থেকে। যাই হোক, বিয়ের কিছুদিন পরে আমি ভর্তি হলাম। আজকে আমার প্রথম ক্লাস। চুপচাপ ক্লাসরুমের এক কোণে দাঁড়িয়ে আছি। সামনে সিনিয়ররা বসে হাসাহাসি করছে। নিজেকে প্রস্তুত করছি ওদের উত্তর দেওয়ার জন্য। তখনই ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, আশা করছি বুঝতে পারছো আমরা তোমার সিনিয়র। ছেলেটির কথা বলার ধরন দেখে আমার মোটেও পছন্দ হলো না। আমি সোজাসুজি উত্তর দিলাম, হ্যাঁ বুঝতে পারছি তো, আপনারা আমার সিনিয়র, তো আমি কি করব? বাহ, তুমি তো বেশ আমাদের থেকে এগিয়ে, একবারে কাজের কথায় চলে এলে। যাক ভালো, তাহলে শোনো কি করতে হবে তোমায়। আপনাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? এভাবেই জুনিয়রদের র্যাগ করেন নাকি? জানেন এটা এখন আইনত অপরাধ। জানি তো, তাই তো সবার উপর র্যাগ করি না, কিছু টিপিক্যাল বেহেনজি ছাড়া। কথা শেষ হতেই ওদের পুরো গ্রুপ হাসাহাসি শুরু করলো। আমি ওখান থেকে রেগে বেরিয়ে আসতে নিলে ছেলেটি আমার হাত ধরে টান দেয়, আর আমি আমার হাত ছাড়িয়ে সজোরে একটা চড় বসিয়ে দিই ওর গালে। ওর বন্ধুরা রেগে বলে, এইটারই তো অপেক্ষা করছিলাম আমরা। এই যে এইবার তুমি সিনিয়রদের গায়ে হাত তুলে অপরাধ করলে তার শাস্তি পেতে হবে। চিন্তা করো না, শাস্তিটা আমরাই দেব। ওরা আমাদের দিকে এগিয়ে এলে আমি ছুটে ঘর থেকে বেরোতে যাই, আর কারোর সাথে পা বেজে হুমড়ি খেয়ে পড়ে যাই মেঝেতে। শুনতে পাই ওদের কথা, বাহাদ জিয়া কি দিলি, এক্কেবারে মাস্টার স্ট্রোক। পড়ে যাওয়ায় হাতের কুনোই আর পায়ের হাঁটুতে বেশ চোট পেলাম। উঠতে যাব এমন সময় একজোড়া পা এসে আমার সামনে দাঁড়ালো। এটা একটা মেয়ে বুঝতে পেরে ওর মুখের দিকে তাকাতেই ও নিচু হয়ে সাহায্য করলো আমায় উঠতে। ওর সাহায্য নিয়ে উঠে দাঁড়াতেই ও আমাকে জিজ্ঞেস করলো, নতুন এসেছ? আমাকে দাঁড় করিয়ে ও ওদের গ্রুপের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে ওদের সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বিনোদন হয়ে গেছে, তাহলে এবার আসতে পারো। এই কোয়েল, বেশি বাড়াবাড়ি করবি না, না হলে কিন্তু কি কি করবে বেশি বাড়াবাড়ি করলে? ছেলেটি কিছু বলতে চেয়েও বলল না। জিয়া বলে মেয়েটি ছেলেটির কাঁধে হাত রেখে বলল, দেখ কোয়েল, আমাদের সব কাজে এভাবে তোর নাক না গলানোই ভালো। আমার নাকটা খুব সুন্দর, তীক্ষ্ণ তো, তাই আমি নাক গলিয়ে অন্যের নাক বোঁচা করতে ভালোবাসি। আমি কি করতে পারি না পারি তোমাদের সবার খুব ভালোভাবে জানা আছে, তাই। কোয়েলার কথা শেষ হওয়ার আগেই জিয়া বিরক্ত হয়ে চলে গেল ওর দলবল নিয়ে। আমি বুঝলাম যে আমায় সাহায্য করলো তার নাম কোয়েল। মেয়েটিকে বেশ ভালো লাগলো, মনে হলো এর সাথে বন্ধুত্ব করা যেতেই পারে। আমার ভাবনার মাঝেই ও আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে আমার ঘোর কাটাল। আমি একটু ইতস্তত করে ওকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কোয়েল? কোয়েল ব্যানার্জি। কোয়েল বলেই সবাই চেনে আমায়। তুমি? মৌমিতা। মৌমিতা ব্যানার্জি। ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। হস্টেলে থেকে পড়বি নাকি? বুঝলাম, আরও অনেক কিছু সহ্য করতে হবে তোকে। ওর তুই বলে সম্বোধন করায় আমি একটু সাহস পেয়ে জিজ্ঞাসা করলাম, বন্ধু হবে আমার? ও আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, বান্ধবী হব। প্রথমে না বলে একটু থামার পর যখন বান্ধবী হবে বলে হেসে ফেলল, তখন আমারও ভালো লাগলো। মেয়েটা যে বেশ রাগী এবং সাহসী তা দেখেই বোঝা যায়, পুরোপুরি আমার মতো। যখন তাহলে বন্ধুত্ব ভালোই জমবে। হাঁটতে হাঁটতে ও আমায় বলল, দেখ, এখানে ওই জিয়ার দল একটু উৎপাত করে, সবার সাথে নয়, যারা একটু দুর্বল তাদের সাথেই। শক্ত থাকবি, তার মানে এই নয় যে দুমদাম হাত পা চালাবি, তাহলে মুশকিল হয়ে যাবে।
নিজের রাগ সংযত রেখে মুখে উত্তর দিবি, তাহলেই ওরা আর কিছু করতে পারবে না। এখন তো র্যাগ করা আইনত অপরাধ, তাই ইচ্ছে করে এমন এমন কাজ করে যাতে মেয়েরা বাধ্য হয়ে গায়ে হাত তোলে। এই সুযোগ একদম দিবি না। কোয়েলের কথা শুনে আমি একটা শুকনো ঢোক গিললাম, মনে মনে ভাবছি এখন কি হবে। প্রথম দিন এসেই তো আমি ওই ছেলেটাকে চড় মেরে দিলাম। এটা কি বলবো ওকে? কি রে, আমার কথাটা শুনে চুপ করে গেলি যে? 1 মিনিট, তুই কি এমন কিছু করেছিস নাকি? কোয়েল সত্যিটা ধরে ফেলায় আমি আর লুকাবো না ঠিক করলাম। আসলে হ্যাঁ, তখন হাত ধরায় মেরে দিয়েছি একটা চড়। আমি ইতস্তত করে কথাটা বলে কোয়েলের দিকে তাকাতেই দেখলাম ও একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি সরি বলতে যাব, তখনই ও বলল, যাকগে, যা করেছিস ভালো করেছিস। এই যে বললি মুশকিল হয়ে যাবে, ও দেখা যাবে যা হবে। ওর আমানত নাকি তুই যে টাচ করবে? আমি হলে তো হাত ভেঙে রেখে দিতাম। যত সব লুইচ্চা লাফাঙ্গার দল। হাট্টাট। কোয়েল ভার্সিটি থেকে বেরিয়ে গেল একা একা গজগজ করতে করতে। আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি, এই মেয়ে তো আমার থেকেও বড় গুন্ডি। কিছুক্ষণ আগেই বলল গায়ে হাত তুলবি না, আর এখন বলছে হাত ভেঙে রেখে দিত। আমি এর সাথে মানিয়ে থাকতে পারবো তো? কি জানি বাবা। আর বেশি না ভেবে কোয়েলের পিছনে ছুট দিলাম, কারণ ও অনেকটা এগিয়ে গেছে। পরের পর্ব শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন। খুব শীঘ্রই পরের অংশ দেওয়া হবে। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।